খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন রিজভী। বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড। দেশবাসীর দোয়া কামনা। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট। প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন ফজলে নূর তাপস। দুই নির্বাচনের চাপ সামলাতে ভোট কেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর পরিকল্পনা ইসির। ফের জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি জামায়াতের। এবং ভোক্তা পর্যায়ে 2 টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি আজ থেকে কার্যকর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিজয়ের মাসে বিএনপি 16 দিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছিল তা স্থগিত করা হয়েছে। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড থেকে কোনো পরামর্শ দেয়া হয়নি। তাদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, এদেশের অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন। বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ঘটনা তদন্তে গঠিত স্বাধীন কমিশন। হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে এর পেছনে তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। স্বাধীন কমিশনের রিপোর্ট সত্য উদ্ঘাটনে ভূমিকা রাখবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের চাপ সামলাতে ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। রোববার বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান তিনি। কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হবে বলেও জানান ইসি সচিব। এতে বাড়তে পারে বাজেটের আকারও। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পরিকল্পনা সাজাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। অবকাঠামো উন্নয়ন, বাজেট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, গণভোট ও সংসদ নির্বাচনের চাপ সামলাতে বাড়ানো হতে পারে ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা। কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির জন্য বাড়তে পারে বাজেটের আকারও। ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি, সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব, যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে। স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন, এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্যে আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্যে অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। গণভোটের প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও সংসদ টিভিকে ব্যবহারের কথাও জানান ইসি সচিব। নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও উল্লেখ করেন আখতার আহমেদ। বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে 3টা জিনিসের উপরে: নির্বাচন, আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণভোট, 3টার ব্যাপারে। আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে, প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলো যেন আমরা কভারেজটা ভালো হয়। প্রবাসী ভোটারদের জন্য তথ্য সংশোধনের বিশেষ পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখছে ইসি। সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
ফের জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো দলের কথায় নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। রোববার বিকেলে রাজশাহী মাদ্রাসা ময়দানে 8 দলীয় বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল 8 দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা 8 দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশি শক্তির প্রভাব মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। অন্যথায় নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা তাদের। রোববার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার এ উপলক্ষে সেরডাপ মিলনায়তনে 13শ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচনের আয়োজনে গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনে ম্যানিপুলেশনের ব্যাপারে গুরুতর যদি কোনো অভিযোগ উত্থাপিত হয়, তাহলে শুরুতেই নির্বাচন কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন কমিশন ইতিহাসে সেরা নির্বাচন করতে চাই, প্রধান উপদেষ্টা নিজেও সেই বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনি আরপিও সংশোধন করলেন ন্যূনতম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যবসা করে অনেক টাকা পয়সা আয় করেছি, এখন আমাকে এমপি হতে হবে। আমি উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে, আমাকে অমুক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে। এই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। এ সময় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ সম্ভব। আর কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। গত দিনে মানুষের হাতে যে অবৈধ বা বৈধভাবে যে প্রচুর পরিমাণে টাকা আছে, এই টাকাটা এবার নির্বাচনে কিন্তু ব্যবহৃত হতে পারে। তো সেই জন্য আমাদের আসলে নির্বাচন কমিশন এবং সরকারকে আগে থেকেই একটা নির্দেশনা ঠিক করে সমাধানের পথ বের করতে হবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলি কিন্তু আমাদের আরপিওতে অন্তর্ভুক্ত হয় নাই। অংশগ্রহণমূলক নির্বাচনে নাগরিক সমাজের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। আমাদের নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হল বিচার বিভাগ। রোববার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এর আগে 20 নভেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। গণঅভ্যুত্থানকে তথাকথিত বলা রাষ্ট্রদ্রোহিতা ও আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর এ মন্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, এজলাসে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো নাগরিকের নেই। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে। আগামী 8 ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। মেজবার রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার এ মামলার সাক্ষ্য গ্রহণ।
রোববার এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের আগে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে ইনুর মন্তব্যকে আদালত অবমাননা সহ রাষ্ট্রদ্রোহিতা শামিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজন ইসলাম। চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই সময় হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তিনি জানান বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি কি তৎপরতা ছিল। এদিকে জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সরাসরি হাজির হতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া চাঙ্গারপুলে 6 হত্যা মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ, সাফাই সাক্ষী 8 ডিসেম্বর। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালেহ আকন এবং পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। রোববার সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ। সহসভাপতি পদে মেহেদী আজাদ মাসুম জয়ী হয়েছেন, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মোহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম আর দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ রশিম। এছাড়া নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রিয়া সম্পাদক ওমর ফারুক রুবেল ও আপ্যায়ন সম্পাদক হয়েছেন আমিনুল হক ভুইয়া। স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে রোববার এই দাম সমন্বয় করা হয়। রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ডিজেলের দাম 102 থেকে বেড়ে 104 টাকা, অকটেন 122 থেকে বেড়ে 124 টাকা, পেট্রোল 118 থেকে বেড়ে 120 টাকা, কেরোসিন 114 টাকা থেকে বেড়ে 116 টাকা করা হয়েছে। বায়ু দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ, এতে প্রতিটি মানুষের গড় আয়ু কমছে 5 বছর। বিশুদ্ধ বাতাস নিশ্চিতে সরকার নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চিকিৎসকরা। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। ক্যামেরায় ছিলেন কবির খান। শহর কিংবা গ্রাম, দূষিত বাতাস সঙ্গী করেই চলছে জীবন। দিনের শুরু হয় ধোঁয়াটে ভারী বাতাসে। দূষণ নিয়ন্ত্রণে শিল্প কারখানায় নেই প্রযুক্তির ব্যবহার, তাই বাতাসে ছড়িয়ে পড়ছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ব্ল্যাক কার্বন সহ নানা রাসায়নিক। প্রতিদিন লাখো মানুষ দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে আর নিজের অজান্তেই শ্বাসকষ্ট ও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অনেকেই। পেশেন্টের শ্বাসকষ্ট বহুদিন যাবতীয় ভুগতেছে, তো ওই জায়গায় নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন টেস্টের মধ্যেই তো মনে করেন যে গরিব মানুষের টাকা পয়সার জন্য অনেক অসুবিধা হয়ে যায়। ফুসফুসি দুইটা নষ্ট হয়ে গেছে, ফুলে যায়, অক্সিজেনে রাখি। আমার যখন ফুলে তো নাই, এরা চিকিৎসা করে ভালো করে দেয়, ভালোই করে, মানে আমি বাইরে হাঁটতেছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বজুড়ে বায়ু দূষণে মৃত্যু হয় প্রায় 70 লাখ মানুষের। এর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ। 2 মাস আগেও আমি চিকিৎসা করে গেছি, সুস্থ হয়ে নিয়ে গেছি।
আবার বাসায় যাই আবার অসুস্থ হয়ে যায়। পরিবেশ দূষণের পর গাড়ি যে ওইগুলার ডাস্টে অ্যালার্জি থাকে অনেকের, এই কারণে অনেকের বেশি হয়। বায়ু দূষণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে 5.5 বছর কমছে। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2025 সালের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। একটা বলি ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এটা ফুসফুসের একটা রোগ এবং এটা যদি একবার হয় এটা প্রগ্রেসিভ ডিজিজ, প্রগ্রেসিভ হতে থাকে, এটা প্রোগ্রেশন বন্ধ করা যায় না, ক্যান বি হল্ট। তারপরে ফুসফুসের ক্যান্সার যেগুলো বলে, ক্যান্সার আসলে আমরা কিছু ট্রিটমেন্ট আছে কিন্তু একেবারে ভালো হয়ে যাওয়া খুব কম। বায়ু দূষণে বাংলাদেশের জিডিপির প্রায় 3 থেকে 4% সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়। তাই এ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমাদের জাতীয় অর্থনীতিতে প্রভাব দুইভাবে, একটা হলো যারা কাজ করার কথা ছিল তারা কাজ করতে পারতেছে না, আরেকটা হলো তাদের ট্রিটমেন্টের জন্য যে খরচ, এটা গভর্নমেন্ট বলেন বা পার্সোনাল বলেন অনেক বেড়ে যাচ্ছে। তো কাজে দুই দিক থেকেই দেখা যাচ্ছে আমাদের ইকোনমিক্সের চাপ পড়তেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সবার সার্ভাইভালের জন্য বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর। ৭১-এর মুক্তিযুদ্ধে এ মাসের শুরু থেকে স্পষ্ট হয়ে ওঠে বাঙালির বিজয় কেবল সময়ের ব্যাপার। দেশের বিভিন্ন রণাঙ্গন থেকে আসতে থাকে একের পর এক বিজয়ের খবর আর পাক হানাদার বাহিনীর পিছু হটার বার্তা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। টানা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ডিসেম্বরে এসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অসংখ্য শহীদের আত্মদান এবং বীরত্বে মুক্তিযোদ্ধারা অনুধাবন করতে শুরু করেন বিজয় বাস্তবতার দ্বার প্রান্তে। অন্যদিকে পাকিস্তানি বাহিনীও আঁচ করতে পারে তাদের আসন্ন পরাজয়। মুক্তিবাহিনীর ক্রমাগত আক্রমণে কার্যত প্রতিরক্ষায় চলে যায় হানাদার বাহিনী। ৭১-এর ১ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সংসদে দেয়া বক্তব্যে উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তোলে। একই দিনে রণাঙ্গনে মুক্তিবাহিনীর তৎপরতা আরও জোরদার হয়। সিলেট সহ দেশের বিভিন্ন ফ্রন্টে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অতর্কিত আক্রমণে নাস্তানাবুদ হয়ে পড়ে পাক বাহিনী। উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা একের পর এক মুক্ত হতে থাকে। প্রতিটি সাফল্যের খবর ঢাকা সহ সারা দেশের মানুষের মনে উজ্জ্বল করে তোলে বিজয়ের আশার আলো। এদের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের ভেতর গেরিলা তৎপরতা বাড়তে থাকায় বুড়িগঙ্গা নদী তীরের একটি গ্রামে নারী ও শিশু সহ ৮৭ জন বেসামরিক লোককে হত্যা করেছে পাক বাহিনী। বিশ্ব বিবেকের সামনে বাংলাদেশের মানবিক বিপর্যয়ের করুণ দৃশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকরা। এবার কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতির কথা জানালেন তারা। ২৬তম থেকে ৩১তম বিসিএস ব্যাচের সহকারী অধ্যাপকরা বলেন, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও বহু বছর ধরে তাদের পদোন্নতি আটকে রয়েছে। সম্প্রতি আন্দোলনের পর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ৩৫তম ব্যাচ পর্যন্ত ১,৮৭০ জন কর্মকর্তা পদোন্নতি পেলেও সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি স্থবির হয়ে রয়েছে বছরের পর বছর। আমরা দীর্ঘ সময় একই ক্যাডারে একই পদে চাকরি করি, ফলে আমরা শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত, সামাজিকভাবে আমরা বিধ্বস্ত, আর্থিকভাবেও কিন্তু আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে আমাদের যারা পদোন্নতি যোগ্য আছি, এদের পদোন্নতি দিলে সরকারের কিন্তু সেখানে কোনো আর্থিক সংশ্লেষ নাই, কারণ আমরা সবাই কিন্তু সেই ফিডার পূর্ণ করেছি। ৩ ডিসেম্বরের মধ্যে আমাদের ডিপিসির যে ডেট সেটি আপনারা ঘোষণা করুন, শান্তিপূর্ণভাবে আমরা সেটি চাচ্ছি। আর যদি সেটি না হয়, আমাদের একটি পরিকল্পনা রয়েছে ৪ ডিসেম্বর থেকে লাগাতার আমরা এই অবস্থান কর্মসূচিতে আমরা যাব। দিনাজপুরে ফেসবুক লাইভ করে চাঞ্চল্যকর কৃষক হত্যার ঘটনায় করা মামলার চার্জশিট দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছে পরিবার। রোববার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিহত কৃষক মাহফুজুলের পরিবারে। তারা বলছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজানো চার্জশিট দিয়েছে পুলিশ, যেখানে হত্যার সঙ্গে সরাসরি জড়িত আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।
10ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রোববার 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তাদের এই কর্মবিরতির সময়ে অসহনীয় ভোগান্তি পোহাতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে আসা রোগীদের। রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি একই চিত্র দেখা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে। প্রতিদিন ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা 1,500 মানুষের পরীক্ষা নিরীক্ষা হয় এখানে। কিন্তু টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের। একজন রোগী তার 3টা ল্যাবে স্যাম্পল দিলে 3 রকমের রিপোর্ট হয়, যেই কারণে যথাযথ ব্যবস্থাপনা না থাকার কারণে এই ভুল রিপোর্ট অনবরত হতেই থেকেছে। বাংলাদেশে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিদেরকে যদি কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসাবে, সায়েন্টিফিক অফিসার হিসাবে নিয়োগ করা হয় তাহলে এই রোগের যথাযথ মানসম্মত রিপোর্ট করা সম্ভব। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি 9ম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ সহ 4 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন তারা। দাবি পূরণ না হলে সোমবার থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাওয়ার কথাও বলেন শিক্ষকরা। ন্যায্যতা থাকা সত্ত্বেও 10ম গ্রেডের সহকারী শিক্ষক পদটিকে 9ম গ্রেড দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের। আজ থেকে 2 মাসের জন্য শুরু হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল। থাকছে রাত্রিযাপনের সুযোগও, তবে এর জন্য মানতে হবে 12 নির্দেশনা। প্রতিদিন 2000 পর্যটকের সীমা নির্ধারণ করেছে প্রশাসন। সকাল 7টায় কক্সবাজার ছেড়ে যাওয়া জাহাজ দুপুরে পৌঁছে যাবে সেন্ট মার্টিন। নিরাপত্তায় নিয়োজিত থাকবে ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শীতের মৌসুম, ছুটির আমেজ সব মিলিয়ে পর্যটনের সোনালি সময় সামনে। 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল। সকাল 7টায় কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুপুরের আগেই পৌঁছে যাবে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। পরদিন বেলা 3টায় সেই জাহাজ আবার ফিরবে কক্সবাজারে। সমুদ্রের শান্ত মৌসুম, শীতের ছুটি সব মিলিয়ে আবারও জমে উঠতে পারে দেশীয় পর্যটনের সবচেয়ে জনপ্রিয় এই গন্তব্য। ডিসেম্বর 1 তারিখ থেকে সেন্ট মার্টিন খুলছে, তো আমরা পর্যটক যারা আছি সবাই অনেক খুশি। যেহেতু এটা খুলছে খুব ভালো লাগছে। এতদিন বন্ধ ছিল আর কি, যা হোক আমরা এক স্যাক্রিফাইস করেছি যে অন্তত পক্ষে হচ্ছে সেন্ট মার্টিনও বাঁচুক। পর্যটকরা ওখানে এসে জায়গাটা ভিজিট করতে পারবে। দ্বীপে রাতে থাকার অনুমতি মেলায় ডিসেম্বর ও জানুয়ারিতে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন বলে মনে করেন এই পর্যটন ব্যবসায়ী। ব্যবসায়ীরা নতুন উদ্যমে পর্যটকদেরকে বরণ করার জন্য এখন মুখিয়ে আছে। অনেক দিন থেকে যে একটা ব্যবসায় ধস নেমে আসছে কক্সবাজারে, এই বিষয়টা কাটিয়ে উঠতে পারত পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত থাকবে জানিয়ে অতিরিক্ত ডিআইজি বললেন, হোটেলে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে তা মনিটরিং করা হবে। কোনো হোটেল মোটেলে এবং কোনো জায়গা থেকে যেন পর্যটকদেরকে হয়রানি না করা হয় এবং ক্যামেরাম্যান থেকে যদি কেউ অন্য কোনো স্টেক হোল্ডার থেকে হয়রানি না করা হয়, সেই জায়গাটা ট্যুরিস্ট পুলিশ থাকবে। আর দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে জানালেন জেলা প্রশাসক। পর্যটকদের সেন্ট মার্টিনের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পর্যটনে নতুন প্রাণ ফেরাতে 1 ডিসেম্বরের অপেক্ষায় এখন ভ্রমণ পিপাসুরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর। বিপিএল এর দ্বাদশ আসরে নিলামে অবশেষে দল পেলেন 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকেল 4টায় শুরু হওয়া নিলামে দেশের সিনিয়র ক্রিকেটারদের দিকে ছিল সবার দৃষ্টি। অন্যদিকে নিলাম থেকে প্রথমবারের মতো দল পেয়েছেন মাহফিজুল রবিন। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয় এবারে বিপিএলের নিলাম অনুষ্ঠান। নির্ধারিত সময় ছিল বিকাল 3টা, তবে আয়োজকদের সিদ্ধান্ত তা 1 ঘন্টা পিছিয়ে শুরু হয় বিকাল 4টায়। প্রথমবার বিক্রি না হওয়ায় নিয়ম অনুযায়ী 35 লাখ টাকার ভিত্তিমূলক বি ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে 22 লাখ টাকার সি ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে বিসিবি সেই পথে যায়নি। শেষ পর্যন্ত তাদের ভিত্তিমূলক ধরে দিয়ে নিলামে তোলা হয়। নিলামে রংপুর রাইডার্স 35 লাখ টাকায় দলে বেরিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। অন্যদিকে একই ভিত্তিমূলক রাজশাহী ওয়ারিয়র দলে নেওয়া হয় মুশফিকুর রহিমকে।
এবারে নিলামে এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য উঠেছে মোহাম্মদ শেখ নাইমের। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে 1,10,00,000 টাকায়। জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে রাখা হয় 50 লাখ টাকার ভিত্তিমূলক। নিলামের শুরুতে রংপুর রাইডার্স তাকে টেনে নেয়। শেষ পর্যন্ত 75 লাখ টাকায় লিটনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে রংপুর রাইডার্স। নতুন মৌসুমে দল গঠনের নিয়মও এসেছে পরিবর্তন। প্রতিটি দল সর্বোচ্চ 22 জন খেলোয়াড় নিতে পারবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন রিজভী। বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড, দেশবাসীর দোয়া কামনা। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট। প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন ফজলেনুর তাপস। 2 নির্বাচনের চাপ সামলাতে ভোট কেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর পরিকল্পনা ইসির। ফের জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি জামায়াতের। এবং ভোক্তা পর্যায়ে 2 টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি আজ থেকে কার্যকর। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।